আমার শাশুড়ি মা ভীষণ আধুনিক মানসিকতার। বলা যায় আমি তো এখনকার মেয়ে, আমার থেকেও বেশি। এতে আমার পোশাক আশাক জীবনযাত্রার অনেক সুবিধাই হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এত আধুনিক মানসিকতার জন্য অনেক ক্ষেত্রেই তাকে অন্যদের বিরূপ মুখের সামনেও পড়তে হয়। তার জন্য নিজের ডিসিশন খুব একটা যে চেঞ্জ করেন তা নয়। দীর্ঘ বছরে চালু থাকা একটা নিয়ম ভেঙে সহজেই নতুন নিয়ম যে তৈরি করার ক্ষমতা রাখেন, তার প্রমাণ পেয়েছিলাম আমার বিয়ের সময়। সে গল্প আপনাদের পরে বলবো। তবে মা তার সাহসিকতার ভয়ঙ্কর প্রমাণ দিলেন আজ। আমার যমজ ছেলে মেয়ের অন্নপ্রাশন, অনেক লোক নিমন্ত্রিত, সকাল থেকে নিয়ম আচার মেনেই সব চলছে। আমার মা ঠাকুমা আগের দিন রাতে এসেই বলে দিয়েছিল ছেলে মেয়ের মুখে প্রসাদের সময় ও বিভিন্ন আচার অনুষ্ঠান মাকে দেখতে নেই। অবাক হলাম, এ কী নিয়ম? তবুও মেনে নিলাম। এতে যদি আমার সন্তানের মঙ্গল হয় তবে মা হিসাবে আমাকে তাই করা উচিত। তাই সব কিছু থেকে একটু দূরে দূরে থাকছিলাম। তবে এত লোকের ভিড়ে ওরা আজ একটু বেশি কান্নাকাটি করছে। কোলে নেবার লোকের অভাব নেই। কাঁদলে খুব একটা কেউ যে আমাকে খোঁজ নিচ্ছে ওদের জন্য তাও নয়। এর কোল থেকে ওর কোলে ঘুরে বেড়াচ্ছে। একটু কান্না কমলেও কিছুক্ষণ পরে আবার শুরু। শুধু খাওয়ানোর সময়গুলোতে ওদের আমি কাছে পাচ্ছি আজ। সব নিয়ম শেষে মুখে প্রসাদ ও ভাত খাওয়ানোর পালা। মা মানে শাশুড়ি মা গেল ওদের জন্য খাবার গোছাতে, আর আমি জায়গাটা পরিষ্কার করে আসন পেতে ফুলগুলো রেখে চলে এলাম, কারণ আমার ননদ থালার পাশে ফুল দিয়ে সাজাবে বলেছে। আমি ছেলে মেয়েকে নিয়ে পাশের ঘরে শুয়ে দিলাম। কান্নাকাটি ও কোলে কোলে ঘোরাঘুরি তো কম হচ্ছে না। আমার শুধুমাত্র একটাই ননদ, সম্পর্কে ছোট হলেও সোনামণিদিকে আমি মণিদি বলি, আর ও আমাকে বৌদিদি বলে। আমাদের দুজনের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। কিছুক্ষণ পরেই আমার বোনকে সাথে নিয়ে হাঁপাতে হাঁপাতে এসে বলল, বৌদিদি ওখানে সব সাজানো হয়ে গেছে, মন্টার মিঠিকে, এটা ওর দেওয়া নাম, দাও তো, আমরা নিয়ে যাই, তোমার ভাইও বসে আছে। ওরা ওদের নিয়ে চলে গেল। আমি কয়েকজন বয়স্কদের সাথে বসে গল্প করতে থাকলাম। ভাড়া বাড়ি তো, আমরা যে ঘরটায় বসে তার একটু দূরেই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হচ্ছে। গল্প করছি, কিন্তু মনটা পড়ে আছে ছেলে মেয়েরা কান্না করছে তার দিকে। ভীষণ দেখতে ইচ্ছে করছে কি হচ্ছে ওখানে। কাঁদছে যেন চুপ করে থাকতে হচ্ছে। হঠাৎ দেখি আমার শাশুড়ি মা হন্তদন্ত হয়ে এসে বলল, তুমি এখানে বসে আছো আর আমি পুরো অনুষ্ঠান বাড়িটা খুঁজে ফেললাম, ছেলে মেয়ে দুটো কাঁদছে, শুনতে পাচ্ছ না? আমি বললাম, মুখে প্রসাদও দেওয়া হয়নি বলেই যেতে পারছি না। অমনি শাশুড়িমা বলে উঠল, কেন, আমি কি কখনো তোমায় বলেছি এই অনুষ্ঠান থেকে দূরে থাকতে? আমি তো দেখছি আদ্যি বুড়িদের মতন তোমার কাণ্ড কারখানা। আমি বললাম, না মানে মা ঠাকুমা যে বলল। এবারে শাশুড়িমা একটু রেগেই বলল, তুমি আমার বাড়ির বউ নাকি তোমার মায়ের বাড়ির? যত সব অবাস্তবিক নিয়ম। যে 10 মাস কষ্ট করে সন্তানকে পৃথিবীর আলো দেখালো নিজের জীবন বাজি রেখে, আর সেই সন্তানের শুভক্ষণে মায়ের দৃষ্টিতে নাকি অমঙ্গল হবে। কারা যে এসব ভুলভাল নিয়ম তৈরি করেছিল কে জানে। তাড়াতাড়ি চলো আমার সাথে। অনুষ্ঠানে নিয়ে গিয়ে আমার ভাইকে বলল, বিক্রম ভাই, তোমার পাশে দিদিকে একটু বসতে দাও না, আর একটা নিয়ম বাকি আছে, ওটার জন্যই তোমাকে একটু অপেক্ষা করতে বলেছিলাম। 2 ছেলে মেয়েকে আমাকে কোলে নিতে বলল এক এক করে। ভাইয়ের কোল থেকে মিঠিকে আমার কোলে বসিয়ে দিল মা। সবাই অবাক হচ্ছে কি হচ্ছে ভেবে। এবারে শাশুড়ি মা বলল, আমাদের বাড়ির নিয়ম হলো জন্মদাত্রী মা প্রথম সন্তানের মুখে ভাত তুলে দেয়, কারণ সারা জীবন মাকেই তো এই পাটের দায়িত্ব নিতে হয় সন্তানের। তাই সূচনাটাও মাকে দিয়েই করতে হয়, মায়ের পর মামাকে খাওয়াতে হয়। সাথে সাথে কাকি শাশুড়ি চিৎকার করে বলল, এ কী করছো দিদি, আমাদের বাড়িতেও তো মামাই মুখে প্রসাদ দেয়। মা হেসে বলল, তুই ভুলে গেছিস ছোট, তোকে পরে মনে করিয়ে দেব। বৌমা, ওরা তোমাকে পেয়ে চুপ করেছে, তাড়াতাড়ি নিয়মটা পালন করো। আমি অবাক চোখে তাকিয়ে আছি মায়ের দিকে, ছলছল চোখে। আর মনে মনে ভাবলাম, কত বড় একটা দুঃসাহসিক পদক্ষেপ নিল সবার সামনে। আনন্দে চোখের জল মুচ্ছি দেখে শাশুড়ি মা বলল, এটা মায়েদের অধিকার, তাড়াতাড়ি রীত কাজ সম্পন্ন করো, তারপর ওদের ঘুম পাড়াতে হবে, অনেক ধকল যাচ্ছে ওদের।
আমি খাওয়ানোর পর বাকি সময়টাও ওদের কোলে নিয়ে রীতকাজে অংশ নিলাম। ওরাও আমাকে পেয়ে দুজনে আনন্দে মামা ভাত খেতে লাগলো। অনেকে হাতে তালি দিল, আবার মা কাকিমাদের মতো লোকেরা বাড়াবাড়ি বলে মুখ বেঁকালো। মা মানে আমার শাশুড়ি মা আমার পাশে এসে বলল, কি গো, সন্তানদের অনুষ্ঠানে থাকতে পেরে বুকের জ্বালা কমেছে তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে মাকে জড়িয়ে ধরলাম। বললাম, কাকিমারা যে রাগ করলো। মা হেসে বলল, ছাড়ো তো ওদের রাগ, ওদের বুঝিয়ে হবে না। নিজের ছেলেদের বিয়ে হোক, তেমন বউদের পাল্লায় পড়ুক, তখন টের পাবে। তবে শোনো, আমার বাড়ির নিয়ম কিন্তু এটা। আমি হেসে মাথা নাড়ালাম। বাইরে আসতেই পিসি শাশুড়ি, আমার মা, ঠাকুমা, কাকি শাশুড়ি সবাই শাশুড়ি মাকে ঘিরে ধরল। অমঙ্গল হবে এসব নিয়মে তাই বলে। শাশুড়ি মা আমার মাকে বলল, অমঙ্গল হোক, তখন দেখা যাবে। আর কাকিমাকে বলল, আচ্ছা বুকে হাত দিয়ে বল তো ছোট, পিন্টুর মুখে ভাতের দিন কাঁদতে কাঁদতে ছেলেটা যখন বমি করে ফেলেছিল, তুই মনে মনে কাঁদিসনি? রাগ হয়নি এই নিয়মের ওপর? তুই পাশে থাকলে কি এত কাঁদতো ছেলেটা? কাঁদবে না? এত অচেনা লোক, তার মধ্যে তার নিরাপদ আশ্রয় যার কাছে, সে তার পাশে নেই। তোর যেমন হয়েছিল তেমন প্রচণ্ড কষ্ট আমারও হয়েছিল। মিন্টুর মুখে প্রসাদের রীতকাজ থেকে যখন মা আমাকে জোর করে বের করে দিল, ভেবেছিলাম আমার সন্তানের অনুষ্ঠানে আমার থাকার কোনো অধিকার নেই। সবাই থাকতে পারছে, আমি শুধু অপায়া। অত ভিড়ে প্রচণ্ড গরমে ছেলেটা কেঁদে চলেছিল। আমি যেতে পারছিলাম না, দূরে দাঁড়িয়ে মন খারাপ করছিলাম। প্রতিবাদ করিনি, কিন্তু তখনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, ঠাকুর সুযোগ দিলে এই নিয়ম আমি ভেঙে দেব। সোনামণির সময়ও ছোট করে হলেও একই নিয়মে বাধা পড়েছিলাম। চিন্তাভাবনাগুলো এবারে একটু একটু করে পাল্টা ছোট। ছেলের বিয়ে দিবি তো? এখনকার মেয়েরা এসব নিয়ম বিনা কারণে মেনে নেবে না। সবাই তো আমার বৌমার মতো শিক্ষিত হয়েও মা ঠাকুমা বলছে বলে মেনে নেবে না। মিন্টুর বিয়ের সময়ও তো অনেকে বলেছিল আমার স্বেচ্ছাচারিতার জন্য অমঙ্গল হবে। সত্যি কি কোনো অঘটন ঘটেছে? আর আমার তো মনে হয় মঙ্গলই হয়েছে। সেজন্য নাতি নাতনির একসাথে মুখ দেখার সুযোগ হলো। জানি মা কথাটা আমার মা ঠাকুমাকে শুনিয়েই বলল। মা না জানলেও সেই দলে আমিও ছিলাম। মনিদি অমনি একটু অভিমান করে বলল, আচ্ছা তবে আমার বাবুর যখন অন্নপ্রাশন মামা ভাত দুটোই বড় করে হলো, কোথায় তখন তো এমন নিয়ম করনি? মা ওর হাতটা ধরে বলেছিল, এই সমাজটা বড় কঠিন জায়গা। এখানে মেয়ে বড় করার দায়িত্ব তোমার। তাকে বিয়ে দেওয়ার পর মেয়েকে নিয়ে মা বাবার কোনো অধিকার বা স্বাদ থাকতে নেই। যদিও আমি সেটা মানি না, খুব ইচ্ছে থাকলেও এমন কিছু করিনি, কারণ তোমার শাশুড়ি মেনে নেবে না ভেবে। যা গোড়া মহিলা ছিলেন, কিছু হলেই তখনই তোমাকে কথা শুনতে হতো। তাছাড়া তোমার পছন্দের আমার জামাই বাবার জীবনও তো মায়ের কাছ থেকে ওইসবই শিখেছে, শাশুড়ির ছোঁয়া থেকে দূরে থাকতে। কিন্তু আমার শিক্ষিত চাকুরিরত জামাই একবারও ভাবে না এসব নিয়ম অতীতে চলতো, এখন আর চলে না। আগে অনেক ক্ষেত্রেই শাশুড়ি জামাইয়ের থেকে বয়সে ছোট হতো, তাই জামাই শাশুড়িকে দূরে রাখার এটা ছিল একটা ছল। আমার জামাই তো আমাকে দুঃসম্পর্কের মাসিমা ভাবে, তাই তোমার বাড়ির নিয়ম ভাঙতে গিয়ে মরবো নাকি? সবাই যেন কেমন চুপ করে গেল। শাশুড়ি মা তখন একটু জোরেই বলল, আরে সবাই আমার জ্ঞান শুনছো? ওদিকে তো স্টার্টার সব শেষ হয়ে গেল। সবাই ধীরে ধীরে চলে গেলেও আমি চুপ করে চেয়ারে বসে রইলাম। পাশের ঘরে দুজনকে ঘুম পাড়িয়ে এসেছি ভাইয়ের কাছে। মনে পড়ল আমাদের বিয়ের কথা। আমার আর মিন্টুর সম্বন্ধ করে বিয়ে, দেখাশুনোর পর মাঝে 3 মাস। আমাদের বাড়িতে বিয়ে ঠিক হলেও মেলামেশা পছন্দ ছিল না বলে 2টো রবিবার কিছুক্ষণের জন্য দেখা করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে আসি। ছেলেকে তেমনভাবে না চিনতে পারলেও শাশুড়ির পোশাক ব্যবহার দেখলে মনেই হতো বেশ মডার্ন। বিয়ের দিন তো সবাই অবাক। আমরা শুনে এসেছি ছেলে মেয়ের বিয়ে মায়েরা দেখে না, তার মধ্যে আবার শ্বশুরমশাই বেঁচে নেই। শাশুড়ি আমাদের বিয়ের আসরে কাছেই বসে আছে, তদারকিও করছে। আমার বাড়ির লোকজন বেশ অসন্তুষ্ট হচ্ছে। আমার ঠাকুমা একটু কায়দা করে ডেকে পাঠালেও তখন এলো না। বরং আমি যখন শুভদৃষ্টির সময় তাকাতে দেরি করছিলাম, তখন শাশুড়ি মা বলেছিল,
এখনকার মেয়ে হয়েও মেয়েটা লাজুকই রয়ে গেছে। বিয়ের শেষে রাতে বাড়ি ফেরার সময় আমাদের বলতে এসে ঠাকুমাকে ডেকে বলেছিল, মাসিমা আমাকে ক্ষমা করবেন, আপনার ডাকে তখন আসতে পারিনি। বলুন কি বলতে ডেকেছিলেন? ঠাকুমা একটু রেগে বলেছিল, এখন আর জেনে কি করবে? মা বলল, আমি জানি আপনি কেন ডেকে পাঠিয়েছিলেন, আমি বিয়ে দেখছিলাম বলে, তাই তো? ঠাকুমা আরও একটু গলা চড়িয়ে বলল, তুমি জানো না মায়েদের বিয়ে দেখতে নেই, আর বিধবা মানুষদের তো কোনো শুভ জায়গায় যেতেই নেই। সাথে সাথে শাশুড়িমা উত্তর দিয়েছিল, আমি মানি না, মা কখনো সন্তানদের জন্য অশুভ হতে পারে না। আমি মিন্টুর জন্মদাত্রী মা, আমার উপস্থিতি আমার সন্তানদের কোনো রকম অমঙ্গলের কারণ হতেই পারে না। আমাকে বলতে পারেন আপনাদের কোন যুক্তিতে বলে একজন মানুষ সধবা অবস্থায় শুভ, আর সেই মানুষটাকে ভগবান চরম শাস্তি দিলে সে অশুভ হয়ে যায়? আপনাদের জানিয়ে রাখি, আজ সকাল থেকে আমার ছেলের বিয়ের সব কাজে আমি উপস্থিত থেকেছি, কারণ ওই নিয়মগুলো আমার কাছে শুধুই আনন্দের অনুষ্ঠান। বলুন তো, ওর বাবা যখন ছোট ছোট ছেলে মেয়ে দুটোকে রেখে মারা গেল, কত কষ্ট করে ওদের দুজনকে আমি মানুষ করেছি। তখন যারা শুধুমাত্র হাই হ্যালো বলতে পাশে থেকেছে, তারা আমার ছেলের বিয়ে সব কাজ করতে পারবে, তারা শুভ। আর আমি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে তাদের বড় করে তুললাম, সেই আমি হয়ে গেলাম অশুভ? কারণ ভগবান বিনা কারণে অল্প বয়সে আমার কপাল পুড়িয়েছে বলে? আর শুনুন, এসব নিয়ে এত ভাববেন না, মঙ্গল অমঙ্গল তো আমার সংসারে ঘটবে, আগে ঘটুক, তারপর দেখা যাবে। ঠাকুমা কিছু বলতে যাচ্ছিল, শাশুড়ি মা থামিয়ে দিয়ে বলেছিল, জানি এখন থেকে আপনাদের মেয়ের জীবনও জড়িয়ে আছে, আজ থেকে আপনাদের মেয়ের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাদের মতো আমাদেরও। দেখলাম মিন্টু আর মনিদি মায়ের দুপাশে দাঁড়িয়ে আছে। শাশুড়িমা ওদের দুজনকে ধরে বলল, আমার ছেলে মেয়েদের আমি এভাবেই শিক্ষা দিয়েছি, আর আপনাদের মেয়ের ব্যাপার ও আমি শিখিয়ে নেব। কিন্তু আমাদের বাড়িতে অমঙ্গল হওয়ার একটা শোরগোল পড়ে যায়, সেই থেকে আমার মধ্যেও একটা ভয় দানা বাঁধে। ওনার জন্য যদি কোনো অমঙ্গল আমাদের জীবনে ঘটে যায়, তখন উনি কী করবেন? মনে মনে একটু রাগও হলো। এবারে শ্বশুর বাড়িতে ঢুকতে গিয়ে দেখি বরণডালা হাতে উনিই দাঁড়িয়ে। দেখেই প্রচণ্ড মাথা গরম হয়ে গেল, এটাও ওনাকেই করতে হবে? মাথা শান্ত করলাম। শাড়ি ছাড়তে এসে তখনই ফোন করে মাকে সব জানিয়েছিলাম, ওনার নামে কত ক্ষোভ উগরে দিয়েছিলাম। মনে হয়েছিল লোকলজ্জা না থাকলেও ভগবানের ভয় তো থাকা উচিত। তবে বিয়ের কয়েকদিন পর থেকেই মনে হয়েছিল মনের দিক থেকে মানুষটা অনেকের থেকে ভালো, আমাকে বৌমার মতো নয়, মেয়ের মতো দেখতে শুরু করেছে। এ বাড়িতে আসার 2 মাস 13 দিনের মাথায় ওনাকে আমি প্রথমবার ওনার মানসিকতার জন্য মনে মনে স্যালুট জানিয়েছিলাম। কয়েকদিন ধরে জ্বরে বেশ কাবু হয়েছিল শাশুড়ি মা, একটু সুস্থ বোধ করছেন, তবে ততটা নয়। এদিকে হঠাৎ ঠাকুমা অসুস্থ হওয়ায় বাবা ফোন করে। পাশের বাড়ি থেকে সেদিনই কাকি শাশুড়ি দেখতে এসেছিল মাকে। মার সাথে গল্পে জানতে পারে আগামীকাল আমার বাপের বাড়ি যাওয়ার কথা। আমি মা ও কাকিমার জন্য চা ও জলখাবার নিয়ে দরজার কাছে আসতেই শুনতে পেলাম কাকিমা বলছে, তোমার এত শরীর দুর্বল, মিন্টুর অফিস, কাজের মেয়েরও তো তেমন কোনো ভরসা নেই, এর মধ্যে বৌমা বাপের বাড়ি গেলে কিভাবে হবে, তুমি বারণ করছো না কেন? মা শান্তভাবে বলল, সোনাকে আসতে বলেছি। কাকিমা বলল, ওরও তো সংসার আছে, ছেলের স্কুল, স্বামীর অফিস, ওরও তো অফিস, সব সামলে পারবে আসতে? মা বলল, হ্যাঁ, একদিনের মধ্যে ছুটি পেতে সমস্যা হবে বলছিল। সমস্যা হলে আর কি করা যাবে, সমস্যা করেই আসবে, আমি তো ওরও মা। ছেলে বউ বলে তাকে সমস্যা করে আমার সেবা করার জন্য থাকতে হবে তা কেন? মায়ের জন্য একটু অসুবিধা করেই আসবে। বৌমা ছিল, ও 4 দিন এসে দেখে চলে গেছে, এখন বৌমা থাকবে না, এবারে সোনার এসে মায়ের সেবা করা উচিত, না হলে মেয়ে বড় করে কি লাভ? আমি অবাক হয়ে ভাবছিলাম, এগুলো একজন শাশুড়ির মুখ থেকে শুনছি। কত বড় মনের মানুষ হলে তবেই এমনভাবে ভাবা যায়। বিয়ের আগে শাশুড়ি নিয়ে খুব ভয় ছিল আমার, বিশেষ করে বন্ধুদের শাশুড়িদের কথা শুনে।
কিন্তু কখন যে ভয়কে জয় করে আমাকে ওনার কাছে টেনে নিয়েছে বুঝতে পারিনি। মনিদি আসছে শুনে ভেবেছিলাম সপ্তাহখানেক থেকে আসব। সংসারে কাজ এখনও তো তেমন করে করতে হয় না, তাই কদিনে খুব ধকল গেছে, পারিনি। সেই দিনটা থেকে ঠাকুমা মোটামুটি ভালো আছে দেখে পরের দিনই চলে এলাম। এখন এখানে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের বাড়িতে সবাই শিক্ষিত, তবু অনেক নিয়মে বাঁধা। এটা করিস না, ওটা করিস না, যা এখন আর মানতে ভালো লাগে না। এবারেই তো শনিবার চুল খুলে বেরিয়েছিলাম বলে মা বকল। তখনই মনে হলো এগুলো মেনে কি হবে। এখন আমি বন্ধুদের বলি আমার শাশুড়ি মা খুব ভালো। আজ এখানে বসে অনেক ঘটনা মনে পড়ছে। মন বলছে, ভাগ্যিস এমন একজন সুন্দর মনের শাশুড়ি পেয়েছিলাম, তাই তো আজকের মাতৃত্বের এই নতুন স্বীকৃতি পেলাম। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, আমাকে সারা জীবন মায়ের ছত্রছায়ায় রেখো। আর আমাকেও ছেলে দিয়েছ, আমিও যেন আমার শাশুড়ি মায়ের মতন শাশুড়ি হতে পারি। না, অনেকক্ষণ বসে আছি, ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এবারে উঠে একটু খাবারের জায়গার দিকে যাওয়া যাক।